বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং জাতীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, এবং আমার ডানের রয়েছেন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এবং শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিএম শামসুল হক জুয়েল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার মোশাররফ হোসেন, সম্প্রতি আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার 133টি অধ্যাদেশের ভাগ্য নির্ধারণ করলেন। সমালোচকরা বলতে শুরু করেছেন যে, এবং বিরোধীরাও এটা বলছেন যে এটা আসলে যা আপনারা করলেন সেটা জাতির জন্য দুর্ভাগ্য হিসেবে পরিগণিত হয়েছে। আপনি কি একমত এই বক্তব্যের সঙ্গে? না, আপনি দেখেন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক এবং দর্শক। আপনি যে প্রসঙ্গটি উত্থাপন করেছেন এটা তো সাংবিধানিক একটা বাধ্যবাধকতা, আপনি যেটা আমরা করেছি। কারণ আপনি জানেন যে যখন দেশের পার্লামেন্ট থাকে না, তখন রাষ্ট্রপতি অর্ডিন্যান্সের মাধ্যমে তার আদেশগুলি বাস্তবায়নের চেষ্টা চালায়। তো এখানে যেই সংবিধানের যে বাধ্যবাধকতা আছে, সেখানে সংসদ বসার প্রথম দিনে অধ্যাদেশগুলি উপস্থাপন করতে হয় এবং 1 মাসের মধ্যে এটা আইনে পরিণত করতে হয়। আর যেটা আইনে পরিণত না হবে সেটা বাতিল হয়ে যাবে। এটাই তো সংশোধন করবেন বিধান। আপনি দেখবেন যে 133টি অর্ডিন্যান্স জারি করেছিলেন মহামান্য রাষ্ট্রপতি, কিন্তু সেখান থেকে সংসদে 133টাই কিন্তু প্রথম দিন উপস্থাপন করা হয়েছে। সেখানে একটা বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে, তারা যাচাই বাছাই করে 98টি আপাতত আইনে পরিণত করার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাকি 20টির ব্যাপারে অধিকতর সংশোধন হবে, আর 4টি আপাতত উত্থাপন হবে না, এই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এটা তো আমাদের একটা সাংবিধানিক বাধ্যবাধকতা। এর মধ্যে আপনি দেখবেন আলোচনা, এর মধ্যে আমরা যারা সংসদ সদস্য ছিলাম, সকাল 10টা থেকে শুরু করে রাত্রি 10টা 11টা পর্যন্ত অবিরাম পরিশ্রম করে কিন্তু এগুলি আমাদের আইনে পরিণত করেছি। এখন আপনি হয়তো জনমানুষের আকাঙ্ক্ষা, এটা তো বিএনপি গভর্নমেন্টের কোনো কিছু না, এটা হলো পূর্ববর্তী ইন্টেরিয়াম গভর্নমেন্টের অধ্যাদেশগুলি আইনে পরিণত করা হয়েছে। এটা প্রচলিত নিয়ম, এর বাইরে কিছু করার নেই। মানে কিছু গ্রহণ করেছেন, সেগুলো নিয়ে অনেকেরই আপত্তি নেই, কিছু বাতিল করেছেন তাতেও অনেকের আপত্তি নেই, এবং কিছু সংশোধন হয়তো আমি জানি না কটা সংশোধন করেছেন, কিন্তু বাতিল করা অনেকগুলো যেগুলো ল্যাপস হয়ে গেছে, সেগুলো নিয়ে অনেকে মনে করেন যে এগুলো জন আকাঙ্ক্ষার পরিপন্থী। না, আমি আপনি দেখেন যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি বিতর্কিত হচ্ছে সেটা হলো গুম কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, সচিবালয় এবং বিচারপতি নিয়োগ, এই আইনগুলি। এখন এখানে যে জিনিসটি আমাদের আইনমন্ত্রীর পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে, যে এখানে যে জন আকাঙ্ক্ষা যা ধারণ করে এই অধ্যাদেশগুলিতে সেটা অধিকাংশ পূরণ করতে ব্যর্থ হয়েছে। যেমন আমি একটা কথা বলি, গুম কমিশন বলা হয়েছে, গুম কমিশনে কেউ অভিযুক্ত হলে তাকে গুম কমিশনের যে বর্তমান যে অধ্যাদেশটা ছিল সেখানে তাকে 10 বছর সাজা দেওয়া হবে সর্বোচ্চ। কিন্তু আমরা মনে করি যে এই সাজাটা আরো কঠোর হওয়া উচিত, সংশোধন করতে পারতেন না। এখন এই এক, এর জন্য আমাদের পক্ষ থেকে বলা হয়েছে এটা অধিকতর আরো গ্রহণযোগ্য করার জন্য যারা মাননীয় সংসদ সদস্য যারা আছেন, যারা বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ আছে, আইনবিদ আছেন, তাদেরকে নিয়ে একটি উচ্চ কমিটি করে আবার সংসদে উপস্থাপন হবে। এটা কিন্তু বাতিল করা হয়নি, এটা গ্রহীত করা হয়েছে আপাতত। তো সুতরাং আমরা মনে করি দেখেন, না, কিন্তু বিধান অনুযায়ী তো এটা আপাতত বাতিল না, আবার এটাকে বলা হয়েছে অধিকতর সংশোধন কল্পে উপস্থাপন করা, বার্তা দেওয়া হয়েছে। আপাতত বাতিল, এটা ঠিক আছে আমরা, কিন্তু অধিকতর আমরা কমিটমেন্ট করেছি এটা উপস্থাপন করা হবে। তারপর আপনি দেখবেন যে মানবাধিকার কমিশন, মানবাধিকার কমিশনের তদন্তের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা তদন্ত কমিশন থাকবে, তারা হয়তো 2 মাস 4 মাস 6 মাস তদন্ত করে একটা রিপোর্ট করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে বলবে তোমরা এই ব্যবস্থা নাও। আমরা বলতে চাচ্ছি না এটা না, আমরা বলতে চাচ্ছি সরাসরি যদি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এইটা দেওয়া যায় তাহলে এটা আরও বেশি কার্যকরী হবে, আরও বিচারটা দ্রুত হবে, আরও যারা স্বজন হারিয়েছে তাদের জন্য এটা আরও বেশি এফেক্টিভ হবে। এই সুতরাং আপনি যদি এগুলি লিটারেচারি যদি আপনি একটু বিশ্লেষণ করেন, এর মধ্যে খুব একটা জন আকাঙ্ক্ষার বাইরে গেছে এটা বলে আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে। স্যার বিএম শামসুল হক জুয়েল, আপনার কাছে কি মনে হয়? জি জুয়েল ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। মোশাররফ সাহেব যেগুলো বললেন যে 133টা না 131টা যে অধ্যাদেশের মধ্যে 33টার মধ্যে 91টা সোফার পাস হয়ে গেছে, আর রিমেইনিং যেগুলো সেগুলোর ব্যাপারে তারা পরে সিদ্ধান্ত জানাবে। এবং আপনি যেটা বললেন যে আজকে মিডনাইট 12টার পরে এগুলো অটোমেটিক্যালি ল্যাপস হয়ে যাবে।
দ্যাট ইজ দ্য কোশ্চেন। মানে এই জিনিসগুলো যে অধ্যাদেশগুলো এবং যেগুলো ল্যাপস হয়ে যাচ্ছে, আপনারা যেগুলো পাশ করেছেন বা এই সংসদে যেগুলো পাশ হয়ে গেছে, সেগুলোর সাথে তার চেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং পিপুলস পারসেপশন, পিপুলসের অ্যাটেনশন এবং ওরা জাতির যে জিনিসগুলো নিয়ে বেশি আলোচনায় ছিল, তার মধ্যে এই 16টা মানে মোস্ট ভার্নারেবল এবং মোস্ট ডিসকাসড ইস্যু। আপনি যেমন বললেন গুণ কমিশন, মানবাধিকার কমিশন, বিচারালয় আলাদা করা, স্বাধীনতা দেওয়া, সেক্রেটারিয়েট গঠন করা, রিমেইনিং নির্বাচন কমিশন কিভাবে গঠন হবে, দুর্নীতি দমন কমিশন কিভাবে গঠন হবে, সোফার এই জিনিসগুলো নিয়েই ফ্যাসিবাদকে পুনর্জন্ম দেওয়ার, ফ্যাসিবাদী কাঠামোটা নতুনভাবে আবার ফিরে আসার যে সম্ভাবনাগুলো ছিল, সেগুলোকে প্রোটেকশন করার জন্য, যাতে আর কেউ ফ্যাসিবাদ না হয়ে উঠতে পারে, আর কেউ নতুনভাবে স্বৈরাচার না হয়ে আসতে পারে, সেই জন্যই মূলত এই জিনিসগুলোই আগে সেফগার্ড দরকার ছিল। আপনারা যে কথাটা বলার চেষ্টা করছেন এবং যেটা সংসদের মানে সংসদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সালাউদ্দিন সাহেব অথবা আইনমন্ত্রী যে কথাগুলো বলার চেষ্টা করছে, সেগুলোর প্রেক্ষাপটটা হলো, যদি এই জিনিসগুলো আলোচনায় আসতো, সেই জিনিসগুলো যদি সংসদে উপস্থাপিত হতো এবং ডিবেটের মাধ্যমে যদি বলা হতো যে নো, আমরা এই 16টা উই আর নট রুল আউট দ্য থিংস, বাট হোয়াট উই আর প্ল্যানিং, হোয়াট উই আর ট্রাইং টু ইমপ্রুভ দিস ল, in order to just change it in a right direction, তাহলে জিনিসটা সিগন্যাল যেত আলাদাভাবে। আপনারা যেটা আজকে অ্যাজ অফ ইয়েস্টারডে যেটা জাতির সামনে যে মেসেজটা গেছে, সেটা হলো মোস্ট আলোচিত এই 16টি অধ্যাদেশ বা 16টি যেটা গুম কমিশন থেকে শুরু করে অন্যান্য যে জিনিসগুলো, এগুলো নিয়ে যখন সুস্পষ্ট কোনো বক্তব্য বা আলোচনা ছাড়াই পাশ হয়ে গেল বাদবাকিগুলো, এবং এগুলোকে বলা হলো, যখন প্রশ্ন করা হলো বিরোধী দল থেকে যে এগুলো কেন আসলো না, কেন, তখন উত্তর দেওয়া হলো এই দুইজন মিনিস্টার, হোম মিনিস্টার অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার অ্যান্ড ল মিনিস্টার, তারাই ব্যাখ্যাটা দিলেন। কিন্তু যদি আপনারা অ্যাজ এ পার্লামেন্ট মেম্বার আপনারা যদি দাবি তুলতেন না, ইজ অল রাইট, এটা উপস্থাপিত হোক, তারপর আলোচনার পর যদি এটা পাঠানো হয় বিশেষ কমিটিতে, দ্যাট উইল বি দ্য মোর প্রফেশনাল, এবং জাতির কাছে এই মেসেজটা যেত না। এখন বিএনপি 31 দফার মধ্যেও অনেকগুলো জিনিস এই ইস্যুগুলো নিয়ে কাভার করে বা ছিল। আনফর্চুনেটলি 31 দফার মধ্যে প্রথম দফা ছিল আপনারা সংবিধান সংস্কার কমিশন গঠন করবেন, ইফ আই এম নট রং অনেস্টলি। তাহলে এই সংবিধান সংস্কার কমিশন আপনারা গঠন করলেন না। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিংস আউট অফ 31 ডিমান্ড হুইচ ইউ হ্যাভ বিন প্রডিউস টু দ্য নেশন, অ্যান্ড আপনি জাতির সামনে উপস্থাপন করেছিলেন, তার বিসমিল্লাতে প্রথম দফাটাই আপনারা ভায়োলেট করলেন। তো দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। এখন আপনারা আজকে যে কথাগুলো বলার চেষ্টা করছেন বা গতকাল আপনাদের পক্ষ থেকে যে কথাগুলো বলা হয়েছে, আমি জানি না জাতি এটাতে আশ্বস্ত হবে কিনা বা হতে পারছে কিনা, কিন্তু এই জিনিসগুলো যদি আপনারা সংসদে বিলগুলো নিয়ে এসে আলোচনার প্রেক্ষিতে বিশেষ কমিটিতে পাঠাতেন, তখন বলতেন যে অধিকতর যাচাই বাচাই বা হোয়াট এভার আপনাদের সংসদীয় ভাষা, যে ভাষায় আপনারা বলেন বা বলার চেষ্টা করেন বা যেভাবে আলোচনা হয়, তখন জাতি মনে করতো নো, দে আর ভেরি মাচ ট্রান্সপারেন্ট অ্যাবাউট অল দিস 16 bills, but due to the course of all these irregularities or strengthen the law, তারা এই জিনিসগুলোকে আবার নতুনভাবে বলার চেষ্টা করছে বা করবে। তখন জিনিসটা জিল্লুর ভাই মেসেজটি যেত ইজ দ্য ডিফারেন্ট ওয়ে, বাট দিস ইজ ভেরি আনফর্চুনেট, দিস ইজ ভেরি আনলাকি, দিস ইজ উই আর অ্যাজ এ নেশন লিটল বিট অফ ফ্রাস্ট্রেটেড the way things happened so far as of yesterday about the whole ordinance and everything. মিস্টার এবিএম মোশাররফ না, এখানে শামসুল হক ভাই যে কথাটি বলেছে, এখানে কি আপনাকে এখানে দুটো জিনিস আপনাকে খেয়াল করতে হবে। একটা হলো আপনার এই যে জুলাই সনদ, আপনি যদি জুলাই সনদটা দেখেন আর বিএনপির 31 পয়েন্ট দেখেন, এখানে কিন্তু একটু ডিফারেন্স হয়ে গেছে। সেটা হলো জুলাই সনদে আপনার কি বলা আছে, যদি আপনি 1 থেকে 47 দেখেন, সেখানে বলা আছে সংবিধান সংশোধনের মাধ্যমে এই সিদ্ধান্তগুলি বাস্তবায়িত হবে। সেখানে তো সংবিধান কমিশন গঠন করার কোনো স্কোপ রাখা হয় নাই, এক। দ্বিতীয়ত আপনি দেখবেন আমাদের যেটা 31 দফা আমরা বলেছি, আপনি যে কথা বলেছেন যে কাউকে স্বৈরাচারী হয়ে দেওয়া, দেখা ফেসিস্ট করে দেওয়া, এগুলি কিন্তু শুধুমাত্র এই অ্যামেন্ডমেন্ট করলেই যেখানে, এগুলি কিন্তু অনেকটা অলংকারের মতো অবস্থা। কিন্তু যেই জিনিসটি আপনি করলে একটা দল ফেসিস্ট হবে না, একটা গভর্নমেন্ট ফেসিস্ট হবে না, সেইগুলির ব্যাপারে কিন্তু আমরা ঐক্যমত হয়েছি। যেমন কি, যেন আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, জিল্লুর ভাইয়ের মনে থাকার কথা, গত শেখ হাসিনার আমলে 3 বারের প্রধানমন্ত্রী, 4 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশে না থাকে তাহলে কি হবে, এই যে একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে জাতিকে কিন্তু একটা দিকে নিয়ে যাওয়া চলে, যে হাসিনা ছাড়া বাংলাদেশ চলবে না। আমরা সেখানে কিন্তু স্পষ্ট আমরা কিন্তু লাগাম টেনে ধরেছি, আমরা বলেছি প্রধানমন্ত্রীর মেয়াদকাল 10 বছরের বেশি হবে না।
সুতরাং এই অহংকার করার জায়গাটাকে কিন্তু আমরা ভেঙে চুরমার করে দিয়েছি। তারপর আপনি দেখবেন বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হয়েছে ইলেকশনকে নিয়ে। কেয়ারটেকার ব্যবস্থাকে যখন তুলে দেওয়া হলো, দিয়ে একটা দলীয় সরকারের অধীনে যখন নির্বাচনের ব্যবস্থা করা হলো, তখনও কিন্তু এই ফেসিলিটি অফ দ্য পার্মানেন্ট একটা স্ট্রাকচারে দাঁড়িয়ে গেল। আমরা সেই দলীয় সরকারের অধীনে বাদ দিয়ে আমরা কিন্তু বলেছি আগামী যে সকল নির্বাচন একটা নিউট্রাল গভর্নমেন্টের অধীনে হবে। আপনি দেখেন আরেকটু ব্যাপার, আমাদের এখানে দেখেন নির্বাচন কমিশন আমরা যার যার মতো তৈরি করি। এখানে কিন্তু আমরা ঐক্যমত হয়েছি সবাই মধ্যে যে স্পিকারের নেতৃত্বে একটি কমিটি হবে, সেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, স্পিকার, থার্ড পার্টির একজন থাকবে, থেকে সম্মিলিতভাবে যে এটা নির্বাচন করা হবে যাতে একক দলের প্রাধান্য থাকে। এই সিস্টেমগুলো যদি আমরা বাস্তবায়ন করি, আমরা বিশ্বাস করি যে আপনি ফ্যাসিজমের কথা বলেছেন, সেগুলি কায়েম করার কোনো সুযোগ নাই। কিন্তু গত সিস্টেমে আপনি দেখেন প্রধান বিচারপতি নিয়োগ দেয় কে সরকার, মানে যারা ক্ষমতায় থাকে, প্রধান নির্বাচন কমিশন নিয়োগ দেয় কে সরকার। এই যে নানা সাংবিধানিক নিয়োগগুলোর মাধ্যমে কিন্তু একটা দেশকে প্যারালাইজ করে দেয়। সেই জায়গা থেকে আমরা বেরিয়ে যাইতে, হ্যাঁ আপনি যেটা বলছেন আপনার সাথে আমি অনেকটা একমত যে আমাদের হয়তো যদি এখনই যদি এই অধ্যাদেশগুলি আমরা আইনে পরিণত করতে পারতাম ভালো হতো, কিন্তু আপনার রাতারাতি তো সম্ভব না। একটা গভর্নমেন্টের মেয়াদ হলো মাত্র আজকে 53 দিন। 53 দিনে যদি আপনি বলেন রাতারাতি বাংলাদেশটা চেঞ্জ হয়ে যাবে, এটা তো আশা করার কোনো কারণ নাই। বরং আমরা সাধুবাদ জানি, আপনি দেখবেন যেই আমরা যে স্টার্ট করেছি, আমরা যে শুরুটা করেছি, আজকে দেখেন বাংলাদেশের যারা নির্বাচন করে সরকারি দল বলে এটা আমরা বিরাট বিজয় অর্জন করি, বিরোধী দল বলেছে কারচুপিতে দিই। এবার দিস ইজ দ্য ফার্স্ট টাইম এই নির্বাচনকে সবাই মেনে নিয়েছে, সবাইকে অভিনন্দন জানিয়েছে। এটা আমি মনে করি রাজনীতিতে একটা নিউ কালচার তৈরি হয়েছে। তারপরে আপনি দেখবেন জীবনে আপনি বাংলাদেশের ইতিহাসে দেখেছেন বিজয়ী প্রধানমন্ত্রী বিরোধী দল পরাজিতর কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করে। এবার দিসিতে হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জামাতের আমিরের বাসায় গিয়েছে, এনসিবির আহ্বায়কের বাসায় গিয়েছে, চরমোনাই আমিরের বাসায় গিয়েছে। আমি মনে করি এই স্টার্টিং আমি আপনাদের সবার স্বাগত জানানো উচিত, এবং এই ধারা যদি আমরা অব্যাহত রাখতে পারি তাহলে আমার মনে হয় গণতন্ত্রকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ তো দিতে সময় লাগবে, একটা রোডে আমরা তুলে দিতে পারবো। এই ক্ষেত্রে সবার সহযোগিতা। মিস্টার জুয়েল আপনি বলবেন, কিন্তু একই সঙ্গে 133টি অধ্যাদেশের ইস্যু তো আছে, কিন্তু এর বাইরে ওভারঅল এই পার্লামেন্ট কেমন দেখলেন আপনি, পারফরমেন্স কেমন দেখলেন? অধিকাংশ সদস্য আমরা জানি সরকারি দল এবং বিরোধী দলের সবাই নতুন, এমনকি সংসদ নেতা 219 জন সংসদ নেতা এবং বিরোধী দলের নেতা তারাও প্রথমবারের মতো পার্লামেন্ট সদস্য। সো ওভারঅল পার্লামেন্ট কেমন দেখলেন আপনি? মোশাররফ ভাই যেটা বলছিলেন যে আসলে যে জেস্টারগুলো তারেক রহমান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসছে বা করেছেন, দ্যাট ইজ জাতি ওয়েলকাম করেছে এগুলো, হ্যাঁ। কিন্তু আপনাকে যে জিনিসটা ভাবতে হবে বা দেখতে হবে যে আসলে মর্নিং শোজ দ্য ডে আপনি শুরু করেছেন ভালোভাবে, কিন্তু যতই দিন যাচ্ছে, মানে টু মাই ওপিনিয়ন আই হোপ আই উইল বি দ্য ইনকারেক্ট, মানে আমি মনে করি যে এটা হওয়া উচিত না, কিন্তু আই উইল বি দ্য হ্যাপি যাতে এটা না ঘটে। কিন্তু লাস্ট 2 মান্থস যদি আমরা আপনাদের পারফরমেন্স দেখার চেষ্টা করি, স্পেশালি সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো নিয়ে এবং অধ্যাদেশগুলো নিয়ে, এবং মানে বেসিক্যালি যে জিনিসগুলো নিয়ে জাতি প্রশ্নবোধক অ্যাপ্রোচ আছে, সেগুলোর ক্ষেত্রে যে গড়িমসি, সেগুলোর ক্ষেত্রে যে রাইট সিগন্যালটা, রাইট মেসেজটা জাতির কাছে যাচ্ছে না, এটা মনে হয় আপনারাও বিশ্বাস করবেন। আপনারাও জাতি লিটল বিট অফ কনফিউজড ইন সাচ এ ওয়ে যে হাউ থিংস গোয়িং অন ইন দ্য রাইট ডিরেকশন অর নট, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। এটা যদি আপনারা একটু সেলফ ক্রিটিসাইজ করেন তাহলে আমার মনে হয় ইট উইল বি দ্য বেটার। আর জিল্লুর ভাই যেটা বললেন যে অ্যাজ এ নিউট্রাল পার্সন আমি যদি মানে সংসদকে দেখার চেষ্টা করি দ্য ওয়ে পারফর্ম, সেখানে আমার কাছে কিছু কিছু জিনিস, এটা আমি জানি না, মানে আমাদের এমপি সাহেব এখানে বসে আছেন মোশাররফ ভাই, হি উইল নো বেটার দেন মি, কিন্তু আমার কাছে যে জিনিসগুলো মনে হয়েছে সেটা হলো যে আপনি দেখেন পার্লামেন্টে প্রাইম মিনিস্টার ইজ এ নিউ এমপি, অপোজিশন লিডার, অ্যান্ড 219 মেম্বার, দে আর দ্য ফার্স্ট টাইম কেম টু দ্য পার্লামেন্ট। তো এখানে ভাইব্রেন্ট একটা পার্লামেন্ট, সবাই শিখবে, সবাই বলবে, ব্যাপারটা এরকম। কিন্তু আমি জানি না এটা কিভাবে নেবেন অন্য কেউ, সেটা হলো যে সরকারি দলের পক্ষ থেকে, ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে মোস্ট অফ দ্য টাইম দে আর টকিং অনলি হোম মিনিস্টার অ্যান্ড ল মিনিস্টার অ্যান্ড চিফ হুইপ, অ্যান্ড চিফ হুইপ ইজ দ্য পার্ট অফ পার্লামেন্ট, হি উইল মাস্ট টক। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, এতগুলো সিনিয়র লিডার, দে আর সিটিং অন দ্য রো, বাট নান অফ দেম টকিং এনিথিং অ্যাবাউট দ্য এনি ইস্যু সো ফার। এইটা একটু দৃষ্টিকটুর কিনা আমি জানি না, মোশাররফ ভাই উইল অ্যান্সার অন দ্যাট, অর এর পিছনে কারণটা কি আমি তাও জানি না। আরেকটা জিনিস জিল্লুর ভাই, যে জিনিসটা এটা মনে হয় আমার কাছে, মানে আমি কিনা এরকম মনে হচ্ছে কিনা, যে প্রাইম মিনিস্টার ইজ এ নিউ মেম্বার, ইজ অল রাইট, কিন্তু এন্ড অফ দ্য ডে হি ইজ দ্য প্রাইম মিনিস্টার, হি হ্যাজ টু সে সার্টেন থিংস, সংসদ নেতা হি হ্যাজ টু সে। এখন প্রাইম মিনিস্টার সিটিং, অ্যান্ড বিসাইড দ্যাট
স্বরাষ্ট্রমন্ত্রী সিটিং, দুইজনই উপস্থিত, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী কথা বললে দ্যাট ইজ মোর লজিক্যাল, more appropriate. Prime Minister sitting beside him on behalf of Prime Minister যখন কন্টিনিউয়াসলি ইচ অ্যান্ড এভরি ইস্যু স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছেন, এতে আমি জানি না মানে ন্যাশন কি সিগন্যাল পাচ্ছে। এখন কোনো ডিবেটে মানে প্রাইম মিনিস্টার থাকছে না, কোনো টাইপের ডিসকাশনে প্রাইম মিনিস্টার থাকছেন না, কোনো টাইপের আলোচনায় উনি থাকছেন না। ইভেন সামারাইজ করে যে বক্তৃতা একটা অধ্যাদেশ পাশ হওয়ার পরে বা আগে ফিনিশিং দেওয়ার কথা, যেগুলো প্রাইম মিনিস্টার হিসেবে যার বিল আনার কথা, অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার যেগুলো উপস্থাপিত হওয়ার কথা, সেইগুলোও উনি করছেন না। আমি জানি না এটা সামহাও হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি প্রাইম মিনিস্টারের মতো ভূমিকা পালন করছে, বা হয়তো আর এরকম পোস্ট ক্রিয়েট হতেও পারে কিনা, মোশাররফ ভাইরা করতে পারেন কিনা আমি জানি না, বা করবে কিনা সেটাও হয়তো প্ল্যানে আছে, এই জন্য হি হ্যাজ টু বি রেডি ফর দ্যাট, এমনও হতে পারে, আমি জানি না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এখানে জাতি ইজ নট গেটিং এ রাইট সিগন্যাল। Prime Minister has to talk, Prime Minister must talk, because nation appointed or selected or elected him to become the Prime Minister. Not somebody has to act on behalf of him as a Prime Minister. কারণ জাতি তাকেই প্রাইম মিনিস্টার বানিয়েছে, জাতি তার কাছ থেকেই শুনতে চাই হাউ হি রিয়াক্ট, হাউ হি টকিং, হাউ হি সেইং টু দ্য নেশন, এবং তখন জাতি মোর আশ্বস্ত হবে, তখন এটাকে আরও ভালোভাবে নিবে। মানে আপনি কি এর আর কোনো প্রজ এন্ড কনস দেখেন মানে আপনার কাছে? না এইরকম না, এখন আমি জানি না, ওই যে বললাম যে একটা তো হচ্ছে যে প্রাইম মিনিস্টার কম কথা বলছেন, সেটা অনেকে সাধুবাদও জানাচ্ছে না, কিন্তু বাট আপনি যেটা বলছেন যে ডিফেক্ট প্রাইম মিনিস্টার করা হলো কিনা বা ভবিষ্যতে এরকম কোনো প্ল্যান আছে কিনা, আমি বলছি তার কোনো প্রজ এন্ড কনস আপনি দেখছেন কিনা? না, এখন এরকম হতে পারে যে প্রাইম মিনিস্টার হিমসেলফ বা ভবিষ্যতে কোনো সম্ভাবনা বা আশঙ্কা আপনার মধ্যে? আমার কাছে মনে হয় এইভাবে যদি প্রাইম মিনিস্টারের উপস্থিতিতে একজন প্রাইম মিনিস্টারের অ্যাক্ট করে, তাহলে এই ক্ষেত্রে আমি জানি না বিএনপির জন্য বা আগামীতে জাতির জন্য এটা কি সিগন্যাল দেয়, এটা সরকারের জন্য এটা সামহাও আমি জানি না, এটা মোশাররফ ভাইদের হ্যাজ টু থিঙ্ক প্রপারলি। এবং বিএনপি ইজ এ বিগ অর্গানাইজেশন, এবং মানে আপনার চোখে কোনো বিপদ সংকেত কিনা? আমি I'm not sure but confused, but I'm little bit of confused about that. না এখানে দেখেন আসলে মানে এটা কিন্তু আমার নিউট্রাল অপিনিয়ন ভাই। না অফ কোর্স আপনার তো you know very well opinion is opinion, আমি শামসুল হক ভাইয়ের অপিনিয়নকে আমি স্বাগত জানাই, কারণ তারা জনগণ হিসাবে, নাগরিক হিসাবে তাদের তো একটা পারসেপশন থাকবেই, তাদের একটা প্রত্যাশা থাকবেই। এখন আপনি দেখবেন, আপনি নিজেই বলেছেন বা আমরাও জানি, এই সংসদে 229 জন 19 জন নতুন, এবং আমাদের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা 2 জনই নতুন। এখন হলো আসলে সংসদ তো আমরা এটা পল্টন ময়দান না, অথবা শাহবাগ চত্বর না, অথবা অন্য কোথায়, এখানে সংসদীয় রীতিনীতি, ওইটাকে যে সংসদের ভাষায় বলে কার্যপ্রণালী বিধি, সেটার আলোকে সংসদ চলছে। এখানে কিন্তু আপনার বেসিক্যালি আমরা এখন যে ফাংশনটা আমাদের ফার্স্ট অধিবেশনে চলছে, এটা অনেকটা ল বেসড ডিবেট। আপনি কোনটা আইনটা বাস্তবায়ন করবেন, আইন এটা কি কাভার করে, কোন ধারা এটা পড়ে, কোন সংবিধানের কোন আর্টিকেলে এটা পড়ে ইত্যাদি, এই ডিবেটটা হলো এখানে আমরা যেটা দেখেছি। এবং আপনি বিরোধী দলের দিকে যদি তাকান, সেখানেও কিন্তু যারা ব্যারিস্টার অথবা আইনজ্ঞ, তারাই কিন্তু বেশি কথা বলেছে। অর্থাৎ এখানে সালাউদ্দিন সাহেব একজন এক সময় উনি জুডিশিয়ালে ছিলেন, তারপর উনি একজন আইনের লোক, সুতরাং ওনার একটা এখানে এক্সপিরিয়েন্স বা আইন সম্বন্ধে একটা দক্ষতা আছে। আইনমন্ত্রী তো আছেই, আর আমাদের মধ্যে যে সবাই তাই না, আমাদের অন্যরাও কিন্তু কথা বলছে। এবং আপনি দেখবেন অপোজিশনের চেয়ে কিন্তু বিরোধী দলের অধিকাংশ সদস্যই নানা বিষয়ে কথা বলছে। হ্যাঁ, আমরা চেয়েছিলাম এই সময়টা খুব অল্প দিন, আপনি দেখেন টাইম শিডিউলের মধ্যে কিন্তু আমাকে অর্ডিন্যান্সগুলিকে পাস করতে হয়েছে। এই জন্য হয়তো আপনার কাছে হতে পারে যে কেন হয় প্রাইম মিনিস্টার কথা বলছেন না, কিন্তু এখানে আমরা চেয়েছিলাম দ্রুত গতিতে যে অধ্যাদেশগুলি আইনে পরিণত, যেমন আজকে আপনি যে কথাটি বললেন যে যেগুলি পাস হয় না সেগুলি কিন্তু বাতিল হয়ে গেছে, এই ঝুঁকিটা থেকে আমরা নিতে চাই না। আপনি সামনে দেখেন ইনশাল্লাহ। এবং প্রাইম মিনিস্টারের ইদানিং যে কথাটা আমাদের জিল্লুর ভাই বলেছেন, ইতিমধ্যে তার নানা অ্যাক্টিভিটিস কিন্তু মানুষের কাছে খুব প্রশংসিত হয়েছে। তার এই যে রাষ্ট্রের নূতন কিছু কালচার পরিবর্তন করা, উনি প্রোটোকল দিচ্ছেন না, উনি ব্যবহার করছেন না, উনি কথা মানে অতি কথন তো আমাদের দেশে অনেক সময় বিপদও ডেকে আনে। আপনি এটাকে আমার মনে হয় একটু পজিটিভলি দেখলে আমার মনে আগামী দিনে জাতি উপকৃত হতে পারে। একটু আইনসভা থেকে যদি সরকারের দিকে তাকাই, নির্বাহী বিভাগের দিকে তাকাই, সরকারের পারফরমেন্স কেমন দেখছেন আপনি?
না, এখন পার্লামেন্টে তো আমরা দেখছি যে উইদাউট প্রাইম মিনিস্টার মানে যেগুলো কেন প্রাইম মিনিস্টার তো কথা বলছে, আমি একটু বলি, প্রাইম মিনিস্টার দেখুন তার প্রশ্নোত্তর পর্ব সে ইচ্ছে সে জবাবগুলো দিচ্ছে, দ্যাট ওয়াজ ম্যান্ডেটরি, হি হ্যাজ টু না, দিচ্ছে। মানে প্রাইম মিনিস্টার প্রশ্ন করলে তো প্রাইম মিনিস্টার না দিচ্ছে, সেটা ঠিক আছে। তারপরেও কিন্তু সে আরো বেশ কিছু অনেক সময় অনেক প্রসঙ্গ সমাধান, যেমন আমরা প্রথম দিন যখন না, ইজ অল রাইট, হোয়াট ইজ হ্যাপেনিং, পিপল আর ওয়াচিং। এখন ধরেন আমরা কিন্তু একটা শব্দ আপনি নিজেও বলেছেন যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটাকে তো একটু কনসিডার করতে না হবে। না না, ইজ অল রাইট, আপনারাও ফার্স্ট টাইম, সবাই ফার্স্ট টাইম, বিরোধী দলীয় নেতাও ফার্স্ট টাইম, বাট রাইটলি অর রংলি তারা কথা বলছেন। আমাদের হাসনাত আব্দুল্লাহ ফার্স্ট টাইম, আমাদের নাহিদ সাহেবও ফার্স্ট টাইম, অনেকেই ফার্স্ট টাইম, দে আর টকিং। এখন তারা এখন শুনেন, আপনি একজন যেটা সংসদ বললেন, সদস্য আর মোশাররফ ভাই, মাননীয় প্রধানমন্ত্রী বা সংসদ নেতা তো একই মোশাররফ বিষয় না। মোশাররফ ভাই, আপনি যেটা বললেন যে সংসদীয় আবার সবার বাচন বা বাচন ভঙ্গি, দেহভঙ্গি একই তো হতে পারে না, না। একই হবে না। এভরি ম্যান হ্যাজ এ ডিফারেন্ট ওয়ে টু অ্যাপ্রোচ, এভরি ম্যান হ্যাজ এ ডিফারেন্ট মানে কি বলবো আন্ডারস্ট্যান্ডিং, আমরা সবাই তাই। কিন্তু আমি বলতে চাচ্ছি, বিং এ প্রাইম মিনিস্টার, জাতি তাকে প্রাইম মিনিস্টার বানিয়েছে, জাতি তার কাছ থেকেই মুখে শুনতে চায়, নট প্রতিটা ইস্যুতে অন্য কারোর কাছ থেকে। এটা হলো আমি শুনতে চাই, টু মাই ওপিনিয়ন, আমি শুনতে চাই, এটা হলো কথা। ভাই আমি একটু বলি, এখানে যে বিষয়গুলি আলোচনা আচ্ছা, আপনি যেটা বলছেন, I understand, সবগুলো কিন্তু ল ওরিয়েন্টেড। আমি বলছি ওই প্রসঙ্গেই বলছি যে আপনি বললেন যে এটা ল মেনে কথাবার্তা বলতে হবে। না, উনি বলছেন যে যেহেতু ল রিলেটেড, হ্যাঁ, সেহেতু ল মিনিস্টার এবং যেহেতু না, হোম মিনিস্টার, এখানে আমাদের চিফ হুইপ বলছে, চিফ হুইপ লয়ের লোক না, আমাদের অন্য এই যে মানে লয়ের ছাত্র, চিফ হুইপ 6 বারের এমপি। হ্যাঁ, না না, সেটা ঠিক আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনার সালাউদ্দিন সাহেব লয়ার না, সালাউদ্দিন সাহেব ল পড়েছেন, লয়ের ছাত্র না, সে ম্যাজিস্ট্রেট ছিল। না না, সে ল মিনিস্টার ছিল। না, ম্যাজিস্ট্রেট ছিলেন। ও আচ্ছা, তারপরে সে যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন, আমি যতদূর জানি। না, এর আগে সে ব্যারিস্টার নাজমুল হুদার সাথে উনি প্রতিমন্ত্রী ছিলেন এর আগের সরকারে। তো দ্যাট ওয়াজ দ্য থিংস। বাট এনিওয়ে, আমি সালাউদ্দিন সাহেব বলেন ভালো, সালাউদ্দিন সাহেব দেখতে ভালো, সালাউদ্দিন সাহেবের অ্যাপ্রোচ ভালো, হি ইজ এ ভেরি স্মার্ট, এভরিথিং ইজ অল রাইট, কিন্তু হি ক্যান বি দ্য রাইট ডেপুটি প্রাইম মিনিস্টার, সেটাও আমাদের মানে হতে পারে আপনারা চাইলে। কিন্তু বা আমি বলছি যে জাতি প্রাইম মিনিস্টারকে নির্বাচিত করেছে, ওনার নেতৃত্বেই মানে রেভুলেশন হয়েছে, ভোট রেভুলেশন হয়েছে, কাজে উনি কথাগুলো বললে জাতি যত আশ্বস্ত হয়, জাতির কাছে যত গ্রহণযোগ্যতা পায়, সেটা হয়তো এখন যে বলছেন তার চেয়ে আপনাদের জন্য ভালো বলছি। আমি বলছি এটা জাতির কাছে রং মেসেজ যাবে না। মোশাররফ ভাই, আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশিক্ষণ সম্পাদক, আপনার দায়িত্ব প্রশিক্ষণ দেওয়া, এই কথাগুলো বলাও মনে হয় আপনার দায়িত্ব। আই হোপ ইউ উইল অ্যাক্ট প্রপারলি, কেননা ইউ বিং এ ফার্স্ট টাইম ইন পার্লামেন্ট, কাজে আপনারা এই 219 জন সরকারি এবং বিরোধী দল, দে ক্যান স্টার্ট দ্য নিউ কালচার ইন দ্য পার্লামেন্ট। ওখানে চুপ থাকার জায়গা না, জাতি আপনাদেরকে পাঠিয়েছে সরকারি দল বিরোধী দল কথা বলার জন্য, ইস্যু নিয়ে আলোচনা করার জন্য, আপনি রাইটলি অর রংলি দাঁড়ানোর জন্য, কথা বলার জন্য। পিপল উইল জাজ যে আপনি রাইট বললেন না রং বললেন। পার্লামেন্টের অন্যান্য মেম্বাররা আপনাকে ওই কি যেন করে, টেবিল চাপড়ায় কি বললো না বললো, ইজ নট দ্য ইস্যু, বিকজ ইউ আর দ্য রিপ্রেজেন্টিং দ্য পিপলস আপনাকে কীভাবে গ্রহণ করলো, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। এবং আমার বিশ্বাস যে এই নতুন পার্লামেন্ট মেম্বারদেরকে যদি আপনি অবারিতভাবে কথা বলার সুযোগ দেন, ইট উইল কাম আউট দ্য নিউ কালচার, ইট উইল কাম আউট দ্য নিউ সাম কাইন্ড অফ অ্যাপ্রোচ, জাতি আশ্বস্ত হবে। আপনি আইনের দ্বারা, শেষ করি, আপনি আইনের বিষয় কিন্তু সংসদ সদস্যদের বলার খুব একটা স্কোপ নাই, কারণ একটা নির্দিষ্ট বিল আছে, বিলের উপর কথা বলতে হবে, ওই বিল নিয়ে কথা বলতে হবে, এই বিল নিয়ে আপনি আইনের দ্বারা বার্নিংয়ের মধ্যে একটা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে শেষ হবে, করুন। আপনি জিনিসগুলোকে বাধাগ্রস্ত করতে পারবেন না। আপনি কথা বলেন, বলতে বলতেই ভালো হবে। এবং আপনি বললেন যে আইনের দ্বারা নির্ধারিত, আপনি 54 বছরের পার্লামেন্টে কি উপকার হয়েছে দেশ এবং জাতির? আপনি শুধু সবকিছু আইন দ্বারা বাধাগ্রস্ত করে আপনি কণ্ঠকে রুদ্ধ করবেন, টাইম দ্বারা বাধাগ্রস্ত করে আপনি বলার থেকে বঞ্চিত করবেন রাইট কথাতে। ইট ইজ নট দ্য ওয়ে। লাস্ট 54 ইয়ার্স যতদিন পার্লামেন্ট ছিল, হয়তো অন্য আইনের ক্ষেত্রে হবে না, কিন্তু এটা সংবিধান অনুযায়ী, কার্যপ্রণালী বিধি অনুযায়ী ডিফেন্ড করেন না। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন আমরা দেখব বাজেট সেশনে দেখেন যে কি পারফরম্যান্স। আচ্ছা, কিন্তু আমি বলতে যাচ্ছি যে আপনি সবসময়, আপনি একটু আগে যেটা বলতেন না, আইনের দ্বারা নির্ধারিত, এই সেশন সব ঠিক আছে, কিন্তু আইনের দ্বারা নির্ধারিত করে আপনার পার্লামেন্টটাকে আপনি একটা মানে কি বলবো, একটা আবদ্ধ জায়গা তৈরি করেন না। লেটস ওপেন আপ এভরিবডি বাই থিঙ্কিং, বাই অ্যাটিটিউড, বাই অ্যাকশন, বাই টকিং। জাতি এটা দেখতে চায়। এবং উনি শুধুমাত্র এটা বিরোধী দলের জন্য বলছেন, সবার জন্য। আপনি যেরকম ধরেন, আমি বলি, আচ্ছা এক মিনিট, ভুলে যাবো, আমি বলি আপনাকে, আপনারা বলেন যে আপনাদের
বিএনপির মোটামুটি অনির্বাচিত বা হেরেছে খুব কম লোক, জিতেছেই সবাই অলমোস্ট। আপনি পাশে থেকে শুরু করেন, সেকেন্ড ম্যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে ফার্স্ট রোতে আমরা যাদেরকে চিনি বা দেখি, ডানে বামে পিছনের সাইডে, আপনি বলেন নান অফ দেম টকিং এনিথিং, নান অফ দেম। এই সুযোগ তো এই সংসদে নাই। আপনাকে আমার নির্দিষ্ট বিলের উপর কথা বলতে আর বিলের উপরেই তো কথা আপনি বলবেন। বলছেন সেই বিলের উপরে কেন অন্যরা কথা অন্যরা বলছেন কথা না, বলবে না একজন কেন? বা দুজনই কেন বলছে সেটাই আমার আপত্তি। এটা আমি বলতে চাচ্ছি আমরা সামনে দেখব। সবাই তো ল মেকার এখানে, সবাই তো lawmaker, একেবারে এখন তাদের গুরুত্ব- law এটা আপনি দেখেন, আপনি যখন বাজেট সেশন মোশাররফ ভাই, আসবে law তখন বুঝতে তো বলার হবে। বহু স্কোপ থাকবে। আপনি যদি প্রথম থেকেই লয়ের ব্যাপারে কথা না বলেন, আপনি যদি বলেন যে না এটা লয়ের কারণে আর কেউ বলতে পারে না, অনলি না, সালাউদ্দিন সেটা না, সাহেব আর সেটা না। অনলি চিফ হুইপ বলবেন, আর অনলি আইন তাহলে তো স্বাস্থ্যমন্ত্রী হতে হবে, ডাক্তারকেই। তো তাহলে এটা তো অন্য কেউ তো issue পারবে না। না না, এটা তো আপনি 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 পার্লামেন্ট আমার মানে শামসুল হক বাইরে একটু জ্ঞান পারসেপশনের মধ্যে একটু না, 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 nothing, nothing, আমি আপনাদের পক্ষে বলছি। এটা স্পেশাল একটা ব্যাপার। আপনি যে ইন্টিরিয়াম গভর্নমেন্টের অর্ডিন্যান্স বোঝা গেছে, ওনার বক্তব্য বোঝা গেছে, আমরা ওই আপনারটা debate বোঝা করছি গেছে। না, আমি আমরা তো আপনার পক্ষেই বলছি। আমার যে প্রশ্ন ছিল আপনার কাছে, আমরা একটু পার্লামেন্ট থেকে এখন হ্যাঁ, please, নির্বাহী বিভাগের পারফরমেন্সে যাই, সরকারের পারফরমেন্সে যাই। জি। কেমন দেখলেন এই না এখন প্রায় 2 মাস? এই লাস্ট 2 মান্থসে আমরা মানে বেসিক্যালি ওই টাইপের সিগনিফিক্যান্ট পজিটিভ বলার মতো আপনি কি আছে অনেস্টলি? হ্যাঁ, আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উনি আইন নিয়ে ব্যস্ত আছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু উনার যে আপনি কতগুলো খুন হয়েছে আপনি দেখেন। মানে আপনি বলছেন উনি আইন নিয়ে ব্যস্ত, আইন শৃঙ্খলা নিয়ে ব্যস্ত না। আইন শৃঙ্খলা নিয়ে ব্যস্ত না। হ্যাঁ, এখন আইন শৃঙ্খলার যে অবনতি আপনি 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 দেখেন, আপনি সেদিন দেখলাম আপনি যাত্রী কল্যাণ সমিতি যে একটা রিপোর্ট দিল, সেখানে কতজন মানুষ মানে ভিক্টিমাইজ হয়েছে। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের কোথায়, কোন দিকে যাচ্ছে, এটা কয়েকদিন আগে এই জিনিসগুলো নিয়ে আইন শৃঙ্খলার যে মন্ত্রী, তার যে যত থাকা তো কনসার্ন থাকার দরকার। আপনি আমাদের যোগাযোগ মন্ত্রী দেখেন, আপনি আমাদের অন্য ক্ষেত্রে দেখেন, সেগুলোর ক্ষেত্রে হয়তো বলবেন যে না, ওই যে মোশাররফ ভাই একই উত্তর দিবে যে ইটস টু আর্লি, আর একটু সময় দেন। হ্যাঁ, তো আমার মনে হয় যে মানে বেসিক্যালি এখানে আরও আমাদের ইনিশিয়ালি যে মানে অ্যাটিটিউড নিয়ে, যে মানে বিপুল আশা নিয়ে আমরা এই সরকারের কাছ থেকে আশা করেছিলাম, সেইটা এখনও আমি বলবো না যে না এটা একেবারে হতাশ হতে হবে, বাট মানে থিংস আর নট গেটিং ইন এ রাইট ডিরেকশন, মানে এতটুকু মানে আমাদের ওয়াচ করতে হবে। আর কোনো বিশেষ অবজারভেশন আছে, কোনো বিশেষ মিনিস্টার? না, এখানে আমি যেহেতু শিক্ষার সাথে আমি যেহেতু শিক্ষার সাথে জড়িত, এখানে আমি একটু যদি আপনি অ্যালাউ করেন আমি বলি আর কি, সেটা হলো যে আমাদের শিক্ষামন্ত্রী ওয়ান্স আপন এ টাইম হি ওয়াজ দ্য স্টেট মিনিস্টার অফ এডুকেশন ওসমান ফারুক সাহেবের সাথে। হ্যাঁ, ওসমান ফারুক সাহেব এবারও তো এমপি হয়েছে। জি। আচ্ছা আচ্ছা, ওনার চেহারাও তো আমরা দেখিনি, একটা কথাও বলেনি কোনো ইস্যুতে এখন পর্যন্ত। এনিওয়ে, তো এখন এই শিক্ষামন্ত্রী সাহেব এহসানুল হক মিলন সাহেব, ওনার এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আসলে উনি ঠিক মানে ওই নকল নিয়ে যত কথা বলছেন, কিন্তু শিক্ষা ব্যবস্থা আসলে এখন কিন্তু আর 80-র দশকের নকলের মতো নকল হয় না। হ্যাঁ, বা ওইভাবে মানে অবস্থাটা নাই এখন। আপনার শিক্ষা ব্যবস্থাটা ধসে পড়েছে। আপনি শিক্ষাঙ্গনে ক্লাস হয় না, সে এলিমেন্টারি, হাই স্কুল, কলেজগুলোতে, এবং ওখানে সবাই কোচিং, টিচাররা কোচিংয়ের সাথে জড়িত, কোচিং সেন্টারগুলো জমজমাট ব্যবসা করছে, হোয়ারাস ক্লাসে কোনো ক্লাস হয় না, স্কুলে ক্লাস হয় না। তো এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে। শিক্ষকদেরকে রাইটলি এডুকেশন ইনস্টিটিউশনে ফেরত আনতে হবে। তাদেরকে কিভাবে প্রণোদনা দেওয়া যায়, কিভাবে তাদেরকে প্রফেশনাল বানানো যায়, তাদেরকে ট্রেন আপ কীভাবে করা যায়, কোচিং সেন্টারগুলোকে একটা লাগাম ধরে টানতে হবে। আপনি অবজেক্টিভের নামে, শিক্ষা ব্যবস্থা নামে আগের সরকার, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার যেভাবে গিনিপিকের মতো বিভিন্ন টাইপের উদাহরণ তৈরি করে বিভিন্ন টাইপের এক্সাম্পল সৃষ্টির জন্য অনেক কাটাছেঁড়া করার চেষ্টা করেছিল বিভিন্নভাবে, এতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোর ব্যাপারে শিক্ষামন্ত্রীকে ইমিডিয়েটলি আমার মনে হয় মানে অ্যাড্রেস করতে হবে। রাদার উনি ওই শুধু নকল নিয়ে আলোচনা না করে, বরঞ্চ এখন আর নকল ওইভাবে হয় না, কাজে নকলটা ইজ নট এ মেজর প্রবলেম রাইট নাও ইন আওয়ার এডুকেশন সিস্টেম। রাদার উই হ্যাভ টু ডু সাম আদার থিংস। রেভুলেশনারি ওয়েতে যদি আমরা না আগাই, আওয়ার এডুকেশন থিংস উইল বি ইন এ বিগ প্রবলেম। না, আমি শামসুল হক ভাই বেশ কিছু কথা, হোম মিনিস্টার, আইন শৃঙ্খলা, আপনি দেখেন ইন্ডিয়ান গভর্নমেন্টের আমলে কিন্তু মূল সংকটটা ছিল আইন শৃঙ্খলা, কারণ পুলিশের মনোবল ভেঙে গেছে, একটা মব কালচার। আপনি দেখেন এই যে আজকে 53 দিন আমরা একটা মব দেখেছেন, আপনার তো একটা অভিনন্দন জ্বালানেন না এই সরকার থেকে। আমরা একটা বর্ডার কিলিং দেখেছেন, একটা কিলিং, শুধু একটা ওই দিন দেখলাম, কালকে না পরশু, তাও বাহিনী ধারা না, ওই যে কি ওখানে উপজাতিরা একটা গুলি করে একজন লোককে মারেছে। আপনি এই যে আইন শৃঙ্খলার যে উন্নতি হচ্ছে, আজকে মানুষের মধ্যে যে একটা ভয় শঙ্কা ছিল, সেটা কি এখন আছে? আপনার একটা কেটে গেছে। তো এগুলি তো একটা গণতান্ত্রিক সরকারের সাফল্য আপনাকে দেখাতে হবে। দ্বিতীয়ত আপনি দেখবেন সবচেয়ে বড় ব্যাপার ছিল আগে, আপনি যদি আমি একটু 2008-এর দিকে আপনি একটু ফিরিয়ে নিয়ে যেতে চাই,
8-এর নির্বাচনে দেখবেন আপনি নির্বাচনের ব্যবস্থাটাকে চেঞ্জ করে দিয়েছিল শেখ হাসিনার কিছু কমিটমেন্ট। আপনার ওখানে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয় সেটা আলাদা, তারপরে তখন বলেছিল আপনার মনে থাকার কথা 10 টাকা দামের চাল দেবে, এটা সাধারণ গরিব মানুষের উপর মারাত্মক এফেক্ট পড়েছিলেন। তারপর ঘরে ঘরে চাকরি দেবে, বিনামূল্যে সার দেবে, ডিজিটাল বাংলাদেশ তৈরি করবে। আমি তো তখন ক্যান্ডিডেট ছিলাম, যে বিএনপির লোকও অনেকে বিএনপিকে ভোট দেয়নি, কারণ 10 টাকা ফ্রি চাল পাবে। একটা ওয়াদা কি শেখ হাসিনা বাস্তবায়ন করতে পেরেছিলেন? পারেন নাই, মানে উনি ফেল করছে কমিটমেন্টে, অর্থাৎ ক্ষমতা যাওয়ার জন্য জনগণের সাথে উনি একটা প্রতারণা করেছিলেন। কিন্তু এবার আপনি দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমি ফ্যামিলি কার্ড দেবো, ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়ে গেছে। উনি বলেছেন আমি কৃষক কার্ড দেবো, ইনশাল্লাহ এই 14ই এপ্রিল থেকে শুরু হবে। উনি বলেছেন ইমাম মুয়াজ্জিম, যাদেরকে নিয়ে সমাজে সবচেয়ে একটা সম্মানিত কিন্তু অবহেলিত, তাদের কার্ড দেওয়া হয়েছে। আপনি দেখবেন ওই যে খাল খনন শুরু হয়েছে। অর্থাৎ নির্বাচনের যে কমিটমেন্টগুলি আমরা করেছি এগুলো বাস্তবায়ন শুরু হয়েছে। এগুলো আমি মনে করি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা নিউ একটা চ্যাপ্টার কিন্তু ওপেন করেছে, যে আগামী দিনে যারাই ক্ষমতায় আসুক বা যারাই যে জনগণের কাছে কমিটমেন্ট করুক, এই যদি বাস্তবায়ন না করে তাহলে তাদের কিন্তু চরম পরিণতি ভোগ করতে হবে। এইগুলিকে আমরা ইতিবাচক হিসাবে দেখি, তাহলে তো বাংলাদেশের জন্য খুবই একটা ভালো কাজ হয়। হ্যাঁ, আপনি যে কথাটি বলেছেন, আপনাদের মতো যারা না সুশীল সমাজ বলেন, নাগরিক বলেন বা সমাজের দায়িত্বশীল লোক বলেন, হ্যাঁ আজকে আপনি এডুকেশনের সিস্টেম সম্বন্ধে যে বলেছেন, আপনি দেখেছেন এই যে আপনি বলেছেন শিক্ষারা যায় না, এটা কে করেছে? ইউনিট সরকারের আমলে এই ছাত্রদেরকে এমন একটা মব কালচার এবং এই ক্লাসরুমের বাইরে যেভাবে নিয়ে এসে রাস্তায় ব্যবহার করেছে, এই জায়গা থেকে তাদেরকে শিক্ষাঙ্গনে ফিরিয়ে নিতে তো আমাদের একটু সময় লাগবে। তো এইগুলি আমি মনে করি খুবই পজিটিভ আপনাদের অ্যাটিটিউড। এগুলি আমার মানে গভর্নমেন্টকে আপনারা আরও একটু সহায়তা করেন। আপনারা বলেন নাগরিক হিসাবে কিন্তু আমাদের দায়িত্ব আছে, একমাত্র মন্ত্রী দেশ চালাবে বা মন্ত্রীর ওই মিনিস্ট্রি চালাবে অথবা ওই সেক্টরটা চালাবে এইটা না, সবার কন্ট্রিবিউশনের মাধ্যমে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমার মনে হচ্ছে বাংলাদেশটাকে আমরা, কারণ অনেক কিছু আমাদের এখানে করার আছে, অনেক ঘাটতি আছে আমাদের, এই জায়গা থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা মনে করি সবার, তবে যে ইতিবাচক দিকগুলি আছে এই ইতিবাচক দিকগুলোকেও আমাদের একটু সমর্থন করা উচিত। আমার একটু আপনার কাছে প্রশ্ন, যে আপনার নিজস্ব এলাকা কেন্দ্রিক আপনার পরিকল্পনাকে, বিশেষ করে যেহেতু কুয়াকাটার মতো একটা প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা আপনার নির্বাচনী এলাকার মধ্যে, না আমাদের দুর্ভাগ্য হলো কারণ আমি কুয়াকাটার লোক এবং বাংলাদেশের দুটা সমুদ্র বন্দর, একটা কক্সবাজার একটা কুয়াকাটা। কুয়াকাটাকে কেন্দ্র করে বিগত যে সরকারগুলি ছিল, শুধু আমার কাছে মনে আছে ওখানে আপনি দেখবেন গভর্নমেন্টের 3-4টা বাংলো আছে, একটা পর্যটন কর্পোরেশনের, একটা এলজিডির, একটা হলো রোডসের। এই 4টাই বিএনপির আমলে করা হয়েছে যত 2001 থেকে 2006 পর্যন্ত। কিন্তু এই যে একটা 15 বছর গভর্নমেন্ট ছিল, তারা করেছে নামে মাত্র একটা পৌরসভা ডিক্লেয়ার করেছে, এর বাইরে কোনো স্টেপ নেই। অথচ সেইটাকে যদি আন্তর্জাতিক মানের একটা পর্যটন কেন্দ্র করা যায়, আর আমাদের ওই অঞ্চলটাতে সবচেয়ে আরেকটা বড় সংকট, ওখানে কিন্তু কোনো শিল্পায়ন নাই, মানুষ ডিপেন্ড অন ধান চাষ এবং হইলো আপনার মাছ ধরা, এর বাইরে কোনো সুযোগ নেই। তাও এখন হইলে এটা লুজিং কনসার্ট। সবাই আপনি জানেন যে এই যে অবরোধের যখন বাংলাদেশে অবরোধ চলে তখন ভারতে কিন্তু ওপেন থাকে, তারা এসে মাছ ধরে নিয়ে যায়। পরবর্তী আমাদের জেলেরা কিন্তু মাছ পায় না, তারা আরও বেশি ঋণগ্রস্ত হয়ে যায়। তো সুতরাং একমাত্র ওই দক্ষিণ অঞ্চলটাকে উন্নয়ন করার একমাত্র পদ্ধতি হলো কুয়াকাটাকে যদি আন্তর্জাতিক পর্যটন মানে আমরা তৈরি করতে পারি, তাহলে কি হবে? একদিকে ওখানে নতুন নতুন বিনিয়োগ হবে, কর্মসংস্থান তৈরি হবে, বিদেশি পর্যটকরা আসবে, আমাদের অর্থনীতির চাকাটা সচল হবে। এর জন্য আমি শুনেছেন প্রথম যেদিন আমি সুযোগ পেয়েছি এমপি হিসাবে, সেই দিন কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী হাউজে ছিলেন এবং আমি তাকে উদ্দেশ্য করে বলেছি, কারণ এইসব বড় প্রজেক্ট আর মন্ত্রী বা অন্যদের পক্ষে সময় বলে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার ব্যবস্থা নেওয়া উচিত যাতে একটা অঞ্চলকে উন্নতি করার জন্য, একটা অঞ্চলকে অর্থনীতির চাকাটাকে সচল করার জন্য এর চেয়ে বড় অস্ত্র বাংলাদেশে আর কিছু নেই। যেটা শুধু ওই অঞ্চল না, যে বাংলাদেশের অর্থনৈতিক চাকাটাকেই সম্পূর্ণ তারা কিন্তু ঘুরিয়ে দেবে। তা আমি আশা করি সরকার যাত্রা শুরু করেছে। ইতিমধ্যে আমাকে মাননীয় বিমান ও পর্যটন মন্ত্রী প্রতিমন্ত্রী বলেছে তারা বাইরের যারা ইনভেস্টর এদের সাথে কথাবার্তা বলছে এবং তাদেরকে একটা দীর্ঘমেয়াদী ইজারার মাধ্যমে যদি উন্নত করা যায়, আমার মনে হয় সেটা বাংলাদেশের জন্য খুবই লাভজনক। সো মিস্টার শামসুল হক জুয়েল, আপনার কাছে আপনার তো দীর্ঘকাল সিঙ্গাপুরে থাকার অভিজ্ঞতা, কোন জায়গা থেকে সিঙ্গাপুর কোথায় এসে দাঁড়িয়েছে সব অর্থে, আসলে আমি শিক্ষা বলি, পর্যটন বলি, গভর্নেন্স বলি, সো একটু যদি আপনি। হ্যাঁ জি, থ্যাংক ইউ সো মাচ এগেন। আপনি দেখেন যে সিঙ্গাপুর ইজ দ্য কান্ট্রি যেটা আমাদের মানে একেবারে ধ্বংসস্তূপের উপর থেকে দাঁড়িয়ে মাত্র 35 ইয়ার্সের মধ্যে দে আর দ্য টপ 10 কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ ডেভেলপমেন্ট, ইন টার্মস অফ প্রোগ্রেস, প্রসপারিটি, এডুকেশন, আপনি ট্যুরিজম যেটা বললেন, ট্যুরিজম ইন এভরি সেক্টর, হাউ দে ডিড ইট। It is a very simple, not simple things, but it is a determination.
the way they did it, because of they got the leader by the name of Lee Kuan Yew. Lee Kuan Yew is the leader. Initially, it was the Malaysian Confederation, you know very well, right? Confederation. One fine morning, Malaysian Prime Minister Tengku Abdul Rahman declared Singapore is an independent country, এবং তাদেরকে কনফেডারেশন থেকে বের করে দিল। তারা চাইনি স্বাধীনতা, তাদেরকে বের করে দেওয়া হলো। Just only MP from Singapore land on that time, Lee Kuan Yew, he was keep on crying on the parliament. এবং সে বলার চেষ্টা করছিল যে no, we don't want to divide, we don't want to separate from Malaysia, because we do not have any natural resources, we do not have a port, we do not have anything. How we survive? And our people will be going to die without support from the federation. Okay, but from that onwards, Tengku Abdul Rahman and none other member of Malay Parliament is agreed and admitted. Rather, they will keep outside from the federation. Lee Kuan Yew not came by flight from Malaysia to Singapore. They came by train because he does not have money. He came by train from Kuala Lumpur to Singapore. Then past 3 days, he keep on thinking what and how he could change the Singapore in the right direction. After 3 days later, he just fine morning came out. He went to the Singapore National University, okay, and he just called the graduate people. That means the final graduation people, around 40 of them, তাদেরকে ডেকে উনি বলার চেষ্টা করলেন যে দেখো, now we are the different country, আমাদেরকে নতুন দেশ করতে হবে। এবং এই 40 জনকে নিয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা গ্র্যাজুয়েশন শেষ করেছে তাদেরকে নিয়ে হি স্টার্ট হিজ জার্নি। এবং হাউ দে ডিড ইট, ফার্স্ট থিংস আউট অফ করাপশন। তারা নিজেরা প্রমিস করেছে যে তারা করাপশন করবে না, করাপশনকে অ্যালাউ করবে না, করাপশন করতে দিবে না, ফার্স্ট। সেকেন্ড থিং, অ্যান্ড দে উইল ডু দ্য হার্ড ওয়ার্ক, এবং তারা কন্টিনিউয়াসলি এটা হার্ড ওয়ার্ক করে দেশটাকে সামনের দিকে নিয়ে যাবে। ইনিশিয়ালি লি কুয়ান ইউ আফটার দ্যাট সে চিন্তা করলো আমাদের কোনো রিসোর্স নাই, আমাদের কোনো কৃষি জমি নাই, আমাদের কোনো মানে এমন কিছু নাই যেটা দিয়ে আমরা এটা শুরু করতে পারি। হাউ দে ডিড ইট, সার্ভিস ইন্ডাস্ট্রিতে চলে গেল তারা করলো কি, দে বিকাম এ হাব অফ দ্য এডুকেশন, দে বিকাম এ হাব অফ দ্য ইকোনমি, দে বিকাম এ হাব অফ দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, দে বিকাম এ হাব অফ দ্য পোর্ট। আপনি দেখেন ওয়ার্ল্ডের টপ 3 পোর্টের মধ্যে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট, তাদের যে সি পোর্ট ইজ দ্য টপ 5-এর মধ্যে। তারপরে তাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্স ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আফটার দ্য জাপান, দে আর দ্য পায়োনিয়ার অফ দ্য হোল ওয়ার্ল্ড। আপনি তারপর তারা ট্যুরিজমের দিকে গেল, একটা ছোট্ট বদ্বীপ, একটা ছোট্ট দেশ, একটা ছোট্ট আইল্যান্ড, দে বিকামে ট্যুরিজমকে ডেভেলপমেন্ট করলো। এবং আপনি ইউ উইল বি সারপ্রাইজ টু নো 1 বছরে 10 মিলিয়ন ট্যুরিস্ট ভিজিট সিঙ্গাপুর, whereas in India there is a lot of natural resources, lot of places to travel and visit, সেখানে মাত্র 1 মিলিয়ন পিপল পার ইয়ার দে ইন্ডিয়া ভিজিট করে। তো আপনি ইজ নট দ্য ম্যাটার যে অ্যাকচুয়ালি আপনার কি আছে কি নাই, আপনার যেটা আছে, বিকজ গড গিভেন ইউর ল্যান্ড ইন ইউর হ্যান্ড, নাও ইউর রেসপন্সিবিলিটি হাউ ইউ কুড ডেভেলপ, হাউ ইউ ক্যাড লিড দেম ইন এ সাচ এ ওয়ে। আমাদের দেশে একটা অদ্ভুত, উই আর এ ভেরি ওয়ান্ডারফুল কান্ট্রি বাই দ্য গ্রেস অফ অলমাইটি, বিকজ আমাদের মতো আমাদের একটা ফার্টাল ল্যান্ড আছে জুলুর ভাই, যে ল্যান্ডে আপনি আমাদের রাজশাহীর মানে আমি রাজশাহী নিয়ে উদাহরণ দিচ্ছি যে আমাদের একটা ম্যাঙ্গো সিডস যদি আপনি মানে আম খেয়ে ওই সিডসটা ফেলে দেন, দে বিকাম এ ট্রি। ইট ইজ এ হাউ লাকি ইউ আর, ইউ নো দ্যাট। বাংলাদেশের প্রতিটা ল্যান্ড সমতল ল্যান্ড, এখানে আমরা আছে। আমাদের একটা বিরাট মানে সামুদ্রিক কানেকশন আছে, আমাদের একটা বিরাট ট্যুরিস্ট এরিয়া আছে যেগুলোকে ডেভেলপ করা যায়, আমাদের একটা বিপুল ম্যান পাওয়ার আছে, ইজ আ হাইলি পপুলেটেড কান্ট্রি। আমাদের এই জিনিসগুলোকে যদি প্রপার লিডারশিপ আমরা পাই, বা লিডারশিপ আমরা চাই, বা লিডারশিপ নেতৃত্ব দিতে পারে, এগুলোকে নিয়েই আমরা উই ক্যান বি দ্য অ্যানাদার সিঙ্গাপুর উইথ দ্য 10-15 ইয়ার্স টাইম। বাট আনফর্চুনেটলি এই লিডারশিপটা আমাদের করতে হবে। আমি একটু আগে আমি শেষ করি আমাদের কথা, আপনি বলছিলেন যে ইটস টু আর্লি যে এইসব গভর্নমেন্টকে যাচাই করে। নো, ইটস নট টু আর্লি, ইস্যু ইজ দ্যাট যে আমাদের সময় দিতে হবে। আপনি রাইট ডিরেকশনের জন্য সময় লাগে না, আপনি ইউ আর গোয়িং টু দ্য রাইট ডিরেকশন, নট দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। আপনি যদি রংলি আগান তাহলে তো আপনি ইউ ক্যানট রিচ টু দ্য টার্গেট। আর জাতি আপনাদের উপরে আস্থা রেখেছে বলেই তো আপনাদের 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় নিয়ে এসছে। কাজেই ইউ হ্যাভ টু পারফর্ম, নো আদার চয়েস। জাতি চাই, আমরা চাই, সবাই চাই আপনি পারফর্ম করেন। প্রসঙ্গত বলে রাখি যে ইস্যুটা জাতির কাছে এখনও ডাউটফুল অ্যাপ্রোচ আপনাদের ব্যাপারে মনে হচ্ছে, যে জুলাই সনদের ব্যাপারে, জুলাই ডিক্লারেশনের ব্যাপারে, জুলাই চার্টারের ব্যাপারে আপনাদের আন্তরিকতার অভাব আছে বলে
পিপলস পারসেপশন তৈরি হয়েছে, এটা আপনাদেরকে ক্লিয়ার করতে হবে। বাট একটা ছোট্ট আপনার কাছে প্রশ্ন, মানে জুলাই চার্টারে যেটা আছে, ওনাদের তো নোট অফ ডিসেন্ট আছে, জামাতেরও আছে, অন্যান্য দলেরও আছে কিছু কিছু, সেটা বাদ দিয়ে বাকি ইস্যুগুলো যদি তাদের নিজ নিজ ম্যানিফেস্টোর মধ্যে থাকে এবং তাদের 31 দফার মধ্যে অনেক কিছু আছে, না আছে, ওনারা যেটা বলছেন যে আমরা সেটাই তো বাস্তবায়ন করছি। এক্স্যাক্টলি না, কিন্তু মেসেজটা ইজ নট গেটিং রাইট ডিরেকশন। না আমাকে একটু সময় দেন, আপনি অনেক বললেন। এখানে আপনি একটা লিকুইন চমৎকার মানে সিঙ্গাপুরকে উন্নতি করেছে, এটা সত্য, কিন্তু আপনি সিঙ্গাপুরের ইতিহাস দেখেন যে 53 দিনের মধ্যে যে আমরা যেভাবে সমালোচনা করছি এটা তারা করেছে কিনা। এবং আপনি সবচেয়ে আরেকটু ব্যাপার আমরা বলি না, আমরা উন্নয়নটাকে দেখি, ওখানে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা তখন ছিল না, একটা একনায়কতন্ত্র দিয়ে কিন্তু লিকুন সিঙ্গাপুরকে এই জায়গায় নিয়ে এসেছে। হ্যাঁ, তার একটা চমৎকার গুণ ছিল, সেটা অনেস্ট, কোনো কারাপশন ছিল না। কিন্তু বাংলাদেশে আজকে আপনি একটা স্টেপ নেন যেটা আগামী হয়তো 5 বছর আমরা ফলাফল পাবো, তখন বাংলাদেশের রাস্তা কীভাবে মানুষ রাস্তা নেমে যায়, আপনাকে এই জিনিসটাও কিন্তু বিবেচনায় নিতে হবে। সিঙ্গাপুর যেভাবে বেড়েছে, আপনি মালয়েশিয়া কীভাবে হয়েছে, আপনি মাহাতির কি গণতন্ত্র দিয়েছিল? দেয় নাই। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু গণতন্ত্র প্রিয়, এইটাকে আপনাকে মাথায় রেখে কিন্তু আপনাকে কাজগুলি এগিয়ে নিয়ে যেতে হবে। এই যে আপনাকে জুলাই অভ্যুত্থান, জুলাই সনদের কথা আপনি বলেছেন, এখন আপনাকে আমি যদি বলি যে ইন্টিরিয়াম, বিশেষ করে আলী রিয়াজ, উনি তো আমি মনে করি জাতির সাথে একটা প্রতারণা করেছেন। আপনি স্বাক্ষর নিলেন জুলাই সনদে, সনদে, আর আপনি অধ্যাদেশ জারি করলেন আর একটা বিষয় নিয়ে, আপনি এখানে জাতির সাথে প্রতারণা করেছেন না? আপনি যখন স্বাক্ষর নেন রাজনৈতিক দলগুলির সাথে, তখন আপনি নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর করেছেন। আপনারা তো স্বাক্ষর করলেন, বললাম নোট অফ ডিসেন্ট সহ, কিন্তু যখন আপনি গণভোটে গেলেন তখন আপনি নোট অফ ডিসেন্ট আর কিছু, গণভোট মেনে নিয়েছেন তো? নিয়েছি আমরা। কি আমরা, আপনার মনে থাকার কথা জিল্লুর ভাই, পরের দিন বিএনপির স্থায়ী কমিটির মিটিং ডেকে প্রকাশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন ঐক্যমত কমিশন বিএনপির সাথে প্রতারণা করে। আপনি আরেকটু জেনে, আপনি তো আরেকটা জায়গায় যাচ্ছেন না, আপনি 4টা প্রশ্নই আপনি গণভোট করেছেন, আমি জানি না আপনি 4টা প্রশ্ন সঠিকভাবে আপনি অনুধাবন করেছেন কিনা। আচ্ছা, হ্যাঁ, 1, 2, 3 আপনি দেখেন, আর 4 দেখেন। 4-এ কি লেখা আছে একটু যদি থাকে একটু পড়েন আপনি, একটু কাইন্ডলি বলেন আপনি। 4-এ কি বলেছে? যে রাজনৈতিক দলগুলি তাদের ম্যানিফেস্টোতে যা উল্লেখ করবে, যদি জনগণ রায় দেয় সে বাস্তবায়ন করবে। তা আমি তো আগে নোট অফ ডিসেন্ট দিয়েছি, আপনি আমাকে সেগুলি এখন বাস্তবায়ন করতে বলেন কেন? বলে, অনেকে বলে যে হ্যাঁ তো তা হাত, আমিও তো হাতে দিয়েছি, আমি তো বলেছি যে আমি যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলি আপনি সমর্থন করেন কিনা সেটাও আমাকে বলেন। আমি কোনটা করবো, আগের 1, 2, 3 না আমি 4 করবো? এই বাস্তবতাও কিন্তু আপনাকে অনুধাবন করতে হবে। কিন্তু আপনি এখন আমাকে একটা ঢালাও বলছেন জুলাই সনদ আমরা বাস্তবায়ন করার জন্য সম্পাদক করি। আপনি দেখেন কালকে যেটা হয়েছিল, আপনি যেটা দিয়ে ওয়ার্কআউট হয়েছিল, জিল্লুর ভাই খেয়াল করেছেন কিনা সংসদে, সেটা বলা হচ্ছে জুলাই জাদুঘর একটা আইন, সেখানে একটা জায়গা আছে পরিচালনা কীভাবে হবে। সেখানে ইউনুস গভর্নমেন্ট বলেছিল যে যিনি এইটা পরিচালনা করবেন উনি একদম বাইরের লোক হবে, মানে সরকারের লোক না, যে কোনো বুদ্ধিজীবী হোক, শিক্ষাবিদ হোক, ব্যবসায়ী হোক, যে অটোনোমাস। আমরা সেখানে বলেছি না, এই যা বাস্তবায়ন করতে হলে সেখানে গভর্নমেন্টের অর্থ দরকার, গভর্নমেন্টের সিদ্ধান্ত দরকার। আমরা বলছি এইটাকে এফেক্টিভ করতে হলে সবচেয়ে বেস্ট হয় যদি সংস্কৃতি মন্ত্রণালয়ের হাতে, ওই মন্ত্রীকে যদি আমরা সভাপতি করি তাহলে বাস্তবায়ন সবচেয়ে দ্রুত হবে, কারণ অর্থ তার হাতে, ক্ষমতা তার হাতে, সিদ্ধান্ত তার হাতে। এখন যদি আপনি একটা বাইরে একটা কমিটি দেন, আপনাকে সভাপতি করলো, আপনি সেইটা কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠাবেন। আর যদি মন্ত্রী ডাইরেক্ট নিচে থাকে তাহলে তাদের প্রস্তাব পাঠাবার কোনো প্রয়োজন নেই। এখানে এইটা নিয়ে ওয়ার্কআউট হলো, আপনি কি বলবেন? এটা নিয়ে বলবো একটু। হ্যাঁ, এটা নিয়ে তো বিরোধী দলের প্রেস ব্রিফিংটা মানে অনেকে পত্রিকাও এসছে আজকে, আমি আমার দেশে দেখলাম আর কি, যে সেটা হলো তারা বলার চেষ্টা করছেন যে আপনারা বলছেন যে এইটা বেসিক্যালি তাদের বক্তব্য এটা না, যেটা হতে পারে, কিন্তু বিশেষ কমিটিতে যেভাবে আলোচনা হয়েছে সেই আলোচনার প্রেক্ষিতে অন্য বিলগুলো হয়েছে, আর এটা লাস্ট মোমেন্টে আপনারা যেটা সংশোধনী নিয়ে এসছেন এটা দ্যাট ওয়াজ নট একটা জায়গায় শুধু, আই নো দ্যাট, কিন্তু সেইটা ওই যখন বিল পাশের আগে বিশেষ কমিটিতে আলোচনা হয় এটা ছিল না। সাডেনলি অ্যান্ড আউট অফ ব্লু মানে you just raise up this issue. এখন ওনারা বলছে যে এটা যদি আগে আলোচনা করতে চাই যাতে এফেক্টিভ হবে, না এটা জাদুঘরটা বাস্তবায়ন হবে, আপনারা এই কাগজ কলমে থাকবে, বাস্তবায়ন হবে না, আপনি কাকে দায়িত্ব দিতে? তাহলে মোশাররফ ভাই ইস্যুটা হলো যে আপনারা এইগুলো ফর্মালি প্রসেসটা ভালো করছেন না কেন, আপনারা এই গ্যাপগুলো রাখছেন কেন? এটা আগে ডিসকাস করে নিতেন বিশেষ কমিটিতে, হয়েছে তো, আলোচনা হয়েছে তো। নো দ্যাট ওয়াজ এখানে কালকাতা ইন্ডিভিজুয়াল একজন সদস্য সেই অ্যামেন্ডমেন্টটা দিয়ে, তাহলে ওই অ্যামেন্ডমেন্ট সে বলেছে কি, তার যদি বক্তব্য দেখেন যে আমি চাই জুলাই জাদুঘর তার
না আন্ডারস্ট্যান্ড, জুলাই জাদুঘরে বিশেষ কমিটিতে সরকারি এবং বিরোধী দলের মেম্বারদের নিয়ে যে না মেম্বার ওটা নির্দিষ্ট কিছু সংখ্যক মেম্বার, বিরোধী দলের মেম্বারও থাকে থাকে। হ্যাঁ 4 জন না 3 জন। তো যার কারণে ওদের ওই বিশেষ কমিটিতে আলোচনার পর যেগুলো সর্বসম্মতিক্রমে পাশ হওয়ার জন্য আসতে পারে বিল আকারে যে পাশ হবে, সেগুলোতে এটাও ছিল জিল্লুর ভাই, এটাও ছিল। কিন্তু সাডেনলি এদের বক্তব্য, বিরোধী দলের বক্তব্য, যেটা আমি পত্রিকায় পড়েছি আজকে সকালে, সেটা হলো তারা বলার চেষ্টা করেছে যে নো, তারা হঠাৎ করে, এটা ওখানে ছিল না, তারা হঠাৎ করে হাউস ঠিক আছে, এটা তো একজন মেম্বার কিন্তু সংসদ আপনি এই জিনিসগুলো হয় কি যে মানে বেসিক্যালি আপনি না, যদি আগে এটা আমাদের ইস্যু না। আমি একটু বলি এজ এ সিটিজেন হিসেবে, আপনি ব্যক্তিগতভাবে মনে করেন কিনা যে বাইরের একজন শিক্ষাবিদকে দিয়ে যতটুকু বাস্তবায়ন হবে ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী দিয়ে বাস্তবায়ন, আপনি নিজের বিবেচনা এটা হতো না যেহেতু জুলাই চার্টার নিয়ে, জুলাই ইস্যু নিয়ে আপনি যেটা বললেন যে এই ক্ষেত্রে বিএনপির অবস্থানটা জাতির কাছে বা বিরোধী দল যেভাবে হোক একটা ডাউটফুল অ্যাপ্রোচে চলে এসছে। এই কারণে তারা মনে করছে বা অনেকেই মনে করতে পারে যে এখনই মন্ত্রীকে এখানে না দিয়ে যদি বাইরের কেউ থাকে, নাথিং রং, ডাজন্ট ম্যাটার, আপনি মন্ত্রীর হেল্প লাগবে, গভর্নমেন্টের হেল্প লাগবে, কাজে এটা তো চেকস এন্ড ব্যালেন্সের জায়গা না, এমন কোনো জায়গা না। মানে একটা জাদুঘর কিভাবে পরিচালিত হবে, জাদুঘরের উন্নয়নটাই বড়। এখানে মন্ত্রীকে থাকতে এটা যদি যুক্তি হিসেবে বেসরকারি খাতেরও একজন থাকে বা একজন একাডেমিক থেকেও যদি প্রমাণ করা যায় যে সে করতে পারছে, হ্যাঁ, কিন্তু ওনাদের যেটা যুক্তি, সেই যুক্তির আবার অর্থ ঠিক আছে, কিন্তু এটা নিয়ে এত রিজিড হওয়ার তো কিছু ছিল না। আমার কথা হলো এটা, হ্যাঁ, এবং এটা যদি আগে আলাপ আলোচনা করতেন, আই এম শিওর যে এটা নিয়ে সমস্যা হতো না। বাট এনিওয়ে পরে কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছে যে আমাদের এই অধিবেশনেই অথবা আগামী বাজেট অধিবেশনে এইটা আবার অ্যামেন্ডমেন্ট করে সংস্থা উপস্থাপন করা। ঠিক আছে, আর জুলাই সনদ নিয়ে আমি একটু বলি, যেহেতু এটা একটা মানে হট ইস্যু জাতির কাছে। আপনারা বলছেন নোট অফ ডিসেন্ট আপনারা যেগুলো রেখেছেন সেগুলো বাদ দিয়ে বাদবাকিগুলো বাস্তবায়ন হচ্ছে তো, বাদগুলো হচ্ছে তো না, হচ্ছে না তো। কে বলছে আপনি? এই 16টার মধ্যে কোন 16টা? আপনি এই যে 16টা, আপনি 133টা দেখেন না, আপনি 16টা দেখেন। না ওগুলো তো ওগুলোর সাথে ডাইরেক্টলি ফ্যাসিবাদ রিলেটেড ইস্যু নাই। আপনি বিচারালয়ের স্বাধীনতা হস্তক্ষেপ করছেন, আপনি সেক্রেটারিয়েট বন্ধ করছেন, আপনি প্রধান বিচারপতি নিয়োগে ঝামেলা করছেন, আপনি দুর্নীতি দমন কমিশনে আপনার নিজস্ব ধারণা নিয়ে আসছেন, আপনি গুম কমিশন নিয়ে আপনি এখন অন্য বক্তব্য দিচ্ছেন, আপনি এই 16টা যে ব্যাপারগুলো ছিল সেগুলো নিয়ে আপনি আপনার বক্তব্য এখন করছেন। বাট অল দোজ থিংস already been discussed, already been decided in Shashkar Commission last 10 months, and you people have signed it. Only যে দুটো ব্যাপারে আপনারা সাইন করেন নাই, নোট অফ ডিসেন্ট দিয়েছেন, ওগুলো বাদ দিয়েও তো কে বলছে দুইটা? আপনাকে দুইটা কে বলছে? না এই 16টার মধ্যে, এই 16টার মধ্যে দুটো, আর বাদ বাকিগুলো তো আছে অন্যগুলো। এই 16টার মধ্যে ওই দুটো বাদ দিয়ে আপনারা বাস্তবায়ন করেন, হচ্ছে তো বাস্তবায়ন। আপনারা তাহলে এই 16টাকে বাইরে রাখলেন কেন এখন? এখানে আমরা তো বলেছি, আপনারা তো ওখানে মোশাররফ ভাই, আপনারা ওখানে সাইন করে এসেছেন, এগ্রি করে এসেছেন, আর যেগুলো ডিসেন্ট নোট অফ ডিসেন্ট দিয়েছেন ওগুলো বাদ দিয়ে আপনারা বাস্তবায়ন করেন। আমি একটা কথা বলি, আপনি থিওরিটিক্যাল বিষয় দিয়ে তো রাষ্ট্র চলবে না, আপনাকে এফেক্টে আমাকে সাকসেস হতে। আমি যদি আজকে ব্যর্থ হই, আমি ব্যর্থ হই, আপনি যদি একটা বিষয় ইস্যুতে ব্যর্থতা কে নেবে? বিএনপি নেবে না? অবশ্যই বিএনপি তার মাথায় একটু, তার তো চিন্তা ভাবনা থাকবে যে কোনটা আমি সাকসেস হব, কোনটা আমি ব্যর্থ হব। ঠিক আছে, আমরা চাই আপনারা সফল হন এবং আমরা চাই আপনারা পপুলার থাকেন। না আমি একটা কথা বলি, জাতিকে আপনারা রং সিগন্যাল দেন। আমি একটা কথা বলি, বাংলাদেশে কিচ্ছু সংস্কার দরকার নেই, আপনি একটা জিনিস বাস্তবায়ন করেন, কোনো কিছু দরকার নেই। তাহলে আলোচনা করলেন কেন? না আমাকে একটু বলতে দেন, আপনি কোনো কিছু দরকার নেই, শুধু একটা জিনিস বাস্তবায়ন করতে দেন। যে কোনো রাজনৈতিক দল তারা কোনো জনগণের বিরুদ্ধে যাওয়ার সরসাই হলো শুধু আপনার ভোটের অধিকারটা নিশ্চিত করেন। কারণ বাংলাদেশে আমরা 4টা নির্বাচনে দেখেছি, 91-তে বিএনপি ক্ষমতায় আসছে, 96 কিন্তু আসেনি, কারণ জনগণ ভোট দেওয়ার অধিকারটা ছিল। 2001-এ আবার আওয়ামী লীগ আসে নাই। আপনি শুধু ভোট দেওয়ার নিশ্চয়তা দেন, এই যে নিউট্রাল গভর্নমেন্টের অধীনে সকল রাজনৈতিক দল, ফেসিস্ট বলেন, স্বৈরাচার বলেন, ওই করাপশন বলেন, এর ধারে কাছে যাওয়ার সাহস পাবেন খালি একটা বাস্তবায়ন করেন। তো এইটা তো করতেই হবে, তার সাথে সাথে করতে হবে না, এই একটাই হলো মূল চাবি। এটা করেন, পাশাপাশি ফ্যাসিবাদ না হতে যাতে না হবে না। আপনি টাকা পাচার, আমার যখন জনগণের ভোট লাগবে, জনগণের ভোটে আমি আবার আসবো, আমি ফ্যাসিবাদ হব না। শেখ হাসিনাও এই 3টা ভোটে তাই বলেছিল, আমরা জনগণের কাছে যাচ্ছি, কিন্তু আপনাদেরকে নামতে দেয়নি, আপনারা যেতে পারেননি ভোট চাইতে, আপনারা যেতে পারেননি। তো আজ এই কেয়ারটেকার গভর্নমেন্ট হলেই যে মানে, কিন্তু আপনাকে পরিবেশটা ঠিক রাখতে হবে। আপনি টাকা পাচার বন্ধ করেন, আপনার দেশের যত উন্নতি হচ্ছে, প্রবাস থেকে প্রবাসী যোদ্ধারা
$255 বিলিয়ন পাঠাচ্ছে, আর আপনারা $234 বিলিয়ন পাচার করছেন কে 17 করছে? বছরে। এই যে এই 17 বছর হয়েছে, করেছে বলেই তো সে নাই ক্ষমতায়। তাহলে পাচারের বিচার আপনারা করবেন না? অবশ্যই করতে হচ্ছে হ্যাঁ, তো। yes, এটার ব্যাপারে আপনাদের অলরেডি তো বক্তব্য। মামলা হচ্ছে, চার্জশিট হচ্ছে, অলরেডি টাকা আপনারা ফেরত আনা হচ্ছে। আপনারা এই যে পাচারের মধ্যে ঋণখেলাপি যারা, তাদেরকে আপনারা নমিনেশন দিয়েছেন। ঋণখেলাপি যারা, তাকে না, না, এখন আমি বলি কাকে আপনারা না, 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 গভর্নর সবচেয়ে বানিয়েছেন, আপনারা- বাংলাদেশ ব্যাংকের গভর্নর আপনারা বানিয়েছেন। একদিকে বলবেন আইনের শাসন বাস্তবায়ন চাই, অন্যদিকে আইনে যদি সে অ্যাডভান্টেজ পায় সেটাকে আপনি কি বলবেন? না, সেটা আমরা চাচ্ছি না। তাই তো করছে তারা। হ্যাঁ, না তো করুক, এখন বর্তমানে আইন আছে, আপনি যত টাকা তাহলে- লোন তাহলে- নেন তাহলে- 2% দিয়ে আপনি রিশিডিউল করার সুযোগ আচ্ছা, আছে, করেন আইন করেন চেঞ্জ করেন। মোশাররফ ভাই, করেন, কিন্তু এই ঋণখেলাপিগুলো তারা ঋণ যাতে পরিশোধ করে, গভর্নমেন্টকে টাকা ফেরত এইটা দেয়, আপনাদের সেটা নাগরিক ব্যবস্থা করেন। সমাজেরও দায়িত্ব আছে, শুধু একটা দলকে চালাইলে আমরা তো হবে। বাইরে থেকে এই কিছু জন্য করতে আমি- পারবো ভাই, না। আপনি প্লিজ দাও না। আমরা কিছু হ্যাঁ, করতে আমাদের পারবো না, খুব বেশি আপনাদের সময় নেই। সিস্টেমে আমি আনতে একটা হবে। কথা, আপনার 111 এর কথা মনে আছে যখন জি, অবশ্যই। বসুন্ধরা গ্রুপের শালম সাহেব বাইরে চলে গেলেন? হ্যাঁ, চলে যাওয়ার পর উনি কি বললেন, একটা চিঠি লিখলেন বা ইন্টেরিয়াম গভর্নমেন্টকে, যে আমি আমার সকল ব্যবসা তুলে নিয়ে আমি বিদেশে আসতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। Right. তখন কিন্তু ওই সময় 111 গভর্নমেন্ট তাকে বাংলাদেশে আইনে, আমার এক্সপেক্ট এখনো আমি তাকাইলে দেখি যে সেনাবাহিনীর প্রধান মাইক ধরেছে, উনি বক্তৃতা রাখছে। হয়েছে না বাংলাদেশের অবস্থা? এখন আপনার বেক্সিমকোর মাথা একটা শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, আপনি করাপশন সালমান রহমান করেছে, ওর কর্মচারীরা কি আজকে প্রায় 40,000 লোকের চাকরি নেই। আপনাকে এই জিনিসগুলো তো না, না, বিবেচনায় আনতে আপনি হবে। তো এগুলো তো বিবেচনায় আনতে হবে। ডেফিনেটলি ইউ হ্যাভ টু বি ভেরি ট্রান্সপারেন্ট, ইউ হ্যাভ টু ভেরি রেশনাল। একটা দেশ রাষ্ট্র চালাতে যার হলে জন্য আপনাকে রেশনাল হতে হবে, কিন্তু আপনি এসালম 11টা ব্যাংক ধ্বংস করে টাকা পাচার করে নিয়ে গেছে, সিঙ্গাপুরের সেকেন্ড রিচেস্ট ম্যান হয়ে গেছে। এখন আপনি যদি আপনি কি করবেন? আমি বলি সে ফরেন না, ফরেন সিটিজেন হিসেবে সে ব্যবসা করছে, তার বিরুদ্ধে আপনি কি না, ব্যবস্থা নেবেন? এখন আপনি যে আপনার যে এই টাকা পাচার যদি বন্ধ না করেন, তাকে সে তো বিদেশি নাগরিক, সে ব্যবসা করে টাকা নিয়ে যাবে না? ইসলামী ব্যাংকটা সে পুরোটাই নিয়ে গেল। ভাই, আপনারা আপনার সাথে আমি protection দেন। একমত, কিন্তু ওই গভর্নমেন্ট সে অ্যাজ এ ফরেন সিটিজেন হিসেবে তাকে এখানে কেন ব্যবসা করার পারমিশন দিচ্ছে? আপনি তাকে তো আরে ভাই, ওনারা দিয়েছে, ওনারা তো নাই রে ভাই, আপনাদের এখন কি দায়িত্ব করবেন? দেখো। আপনি রাতারাতি আমরা তো এখন চেঞ্জ করতে পারবেন এই না। আশা করতে পারি যে 20 জন শীর্ষ ঋণখেলাপির তালিকা তারা প্রকাশ করেছে সংসদে, তার মধ্যে এসালমা এক না, হ্যাঁ, প্র্যাকটিক্যালি এক নম্বরে। এক নম্বরে তো বটেই, তারই প্রতিষ্ঠান আছে 9টা 20টার 6টা মধ্যে। বা 9টা, হ্যাঁ, হ্যাঁ, 8টা না 9টা 9টা, প্রতিষ্ঠান হ্যাঁ, আছে। হ্যাঁ। না, আমি বলতে যাচ্ছি যে এগুলো এখন তার বিরুদ্ধে তো আপনি ব্যবস্থা নিতে পারছেন না, সে সিঙ্গাপুরের সিটিজেন। সংকটটা কোথায় পড়েছে? সিটিজেন না, পিআর, পার্মানেন্ট রেসিডেন্ট। ইউ ক্যান ব্রিং হিম ব্যাক, এটা কোনো সমস্যা নাই, আমি আপনাকে প্রয়োজনে হেল্প করবো। সরি। হ্যাঁ, কিন্তু আমার কথা হলো যে আপনাদের মেসেজগুলো যেন জাতির, মোশাররফ ভাই হ্যাভিং সেড অল দিস, আমরা কিন্তু চাই না আপনারা ব্যর্থ হন। কেননা এই 1400 শহীদের উপর 20,000 পঙ্গুত্ব, নির্যাতন, নিপীড়ন, হাজার হাজার গুম, হত্যা, এবং আপনারা কি অবস্থায় ছিলেন জাতি দেখেছে। জি, আপনি এবং just অনেক এক কিছুর মিনিট বিনিময়ে, সময় আপনার জন্য হ্যাঁ, শেষ করতে অনেক হবে কিছুর বিনিময়ে একটি নতুন গভর্নমেন্ট, একটি নতুন সরকার, একটি নতুন প্রধানমন্ত্রী, এই জন্য এদেশের মানুষের কাছে একটা নতুন সম্ভাবনার দ্বার আপনাদেরকে উন্মোচন করতে হবে। আপনারা যেটাই বলেন না কেন, শুধু যুক্তি দিয়ে নিজেদের অবস্থানটাকে বা নিজেরা রাইট এই কথা প্রমাণ করার চেয়ে জাতির সামনে আপনারা প্রমাণ করতে হবে। এবং আমরা এটা আন্তরিকভাবে চাই, এবং আন্তরিকভাবে চাই বলেই আমরা বলার চেষ্টা করছি যে আপনারা এমন কোনো রং মেসেজ জাতিকে দিয়েন না যেখান থেকে জাতি বিভ্রান্ত হতে পারে। এত ফ্যাসিস্ট শক্তির নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম সব কিছু উপেক্ষা করে জাতি যখন সাহসিকতার সাথে একটা নতুন পরিবর্তনের মাধ্যমে আপনাদেরকে ক্ষমতায় পাঠিয়েছে, আপনাদেরকে অবশ্যই এটার জন্য জাতি যা চায় অ্যাকর্ডিংলি সেইভাবে আপনাদের ভূমিকা পালন করতে হবে। এবং আমরা সবাই এটা কামনা করি আপনারা যেন ব্যর্থ না হন, আপনারা জুলাইয়ের স্পিরিট ধারণ করেন, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে, নির্যাতিত, নিপীড়িত, অসহায়, পঙ্গুত্ব মানুষের উপর, মানুষের মানে স্যাক্রিফাইসের উপর দাঁড়িয়ে আপনারা যেন দেশকে, জাতিকে একটা রাইট ডিরেকশনে নিয়ে যেতে পারেন। এটা সাধারণ মানুষ চাই, আমরা চাই, সবাই চাই, এবং বিএনপি নেতাকর্মীরাও চাই। আমরা আপনি যে চেতনার কথা বলেছেন সেটা কিন্তু ধারণ করি। আপনি একদিকে জুলাই চেতনাকে আমরা যেমন ধারণ করি, তেমনি আমাদের নেতৃত্ব খালেদা জিয়াকে সম্পূর্ণ রাজনৈতিক কারণে জেলে দিয়েছে, সেটাও কিন্তু আমরা ধারণ করি। আমাদের ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সেটাও কিন্তু আমরা ধারণ করি। আমাদের উপর এই যে আওয়ামী লীগের 15 বছরে কি অমানবিক নির্যাতন হয়েছে, এগুলি মনে রেখে কিন্তু বিএনপি আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য তারেক রহমান কিন্তু নতুন একটা যাত্রা শুরু করেছে। সেই যাত্রাও আপনাদের কিন্তু সহযোগিতা করতে হবে। আর শুধু আপনারা বিরোধী দলের বিরোধিতার খাতিলে অথবা একটা দলকে মেলাইন করার জন্য আপনারা নানাভাবে কাজ করবে, এইটাও যদি হয় তাহলে বাংলাদেশে পরিবর্তন কিন্তু কোনোভাবে সম্ভব হবে না। যার জন্য আমরা আবেদন জানাবো, সবাই মিলে সহযোগিতা করবে। যদি কোথাও বিএনপির ভুল হয় বলে দেবে, এখানে আমরা ভুল করছি। আমরা সেই যে কোনো
সমালোচনাকে, যে কোনো উপদেশকে, যে কোনো পরামর্শকে আমরা স্বাগত জানাবো। অবশ্যই। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার বি.এম. শামসুল হক জুয়েল এবং মিস্টার এ.বি.এম. মোশাররফ হোসেন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমার অতিথিরা একমত এই জায়গায় যে সরকারটা আসলে জনগণের ভোটে নির্বাচিত, জনগণের সমর্থন আছে, কিন্তু অবশ্যই জনগণ যতক্ষণ দেখতে পারবে যে তার লক্ষ্যটা ঠিক আছে, ডিরেকশনটা ঠিক আছে, তার সরকার পারফর্ম করছে, ডেলিভার করতে পারছে, মানুষের চাহিদা পূরণ করতে পারছে, মানুষের সমর্থন সেখানটাতে থাকবেই। নিঃসন্দেহে 2 মাস সময় খুব বেশি সময় নয়, প্রায় 2 মাসের কাছাকাছি সময়, কিন্তু একই সঙ্গে 2 মাস যদি ক্রমাগত মানুষ দেখতে থাকে যে ভুল করছে বা খারাপ সিদ্ধান্ত সরকার নিচ্ছে, সেগুলো নিয়ে মানুষ কিন্তু প্রশ্ন তুলতেই থাকবে এবং অবশ্যই সরকার সেই প্রশ্ন তুলে হজম করে সহনশীলতা দেখিয়ে নিজেকে কারেকশন করবার চেষ্টা করলে সেটা বোঝার ক্ষমতাও জনগণের আছে। এটা যেন সরকারের যারা আছেন তাদের মাথায় থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।